দর্শক, ভারতের যে ন্যাক্কারজনক নৃশংস পহেলগাঁওয়ের যে জঙ্গি হামলা হয়েছে তাতে মৃতের সংখ্যা বেড়েছে। আনন্দবাজার পত্রিকা ২৫ জনের কথা বলেছে, কিন্তু ভারতের কোনো কোনো গণমাধ্যমে ২৬ জনের কথা আমরা দেখতে পেয়েছি। লোমহর্ষক এই জঙ্গি হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গিদের একটি সংগঠন, কিন্তু পাকিস্তান বলেছে যে এই জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের কোনো অংশ কিংবা কেউ কোনোভাবেই জড়িত নয়। এই মুহূর্তে আনন্দবাজার পত্রিকার একেবারে টপ নিউজ যেটি রয়েছে, কাশ্মীরে হত্যালীলা, হামলাকারীদের ধরতে উপত্যকা জুড়ে অভিযান, মোদি বৈঠকের পর পাকিস্তানকে ৫টি ঘা দিয়েছে ভারত। সেই ৫টি ঘা কি ঘা দিয়েছে সেগুলো নিয়ে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো, এবং তাদের ব্যবসায়িক যত সুবিধা ছিল, এমনকি পাকিস্তানের যে নাগরিকরা ভারতে প্রবেশ করতেন তাদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে এবং দুদেশের কূটনীতিকদেরকে সরিয়ে নেওয়া হয়েছে পাকিস্তান থেকে ভারতের এবং ভারত থেকে পাকিস্তানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থলপথে ব্যবসা বাণিজ্যের যতগুলো মাধ্যম ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর ফলে পাকিস্তান ভারতের সম্পর্কের আরও একটা বড় ধরনের ছেদ লক্ষ্য করা গেল। কিন্তু এর মাঝখানে পাকিস্তানের যে সার্ক ভিসা বাতিল, সিন্ধু জলচুক্তি স্থগিত করা সহ ইসলামাবাদের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে নয়াদিল্লি। জানিয়েছে পাকিস্তানের সন্ত্রাসবাদ মদদ দেওয়া বন্ধ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা তিনি কি বলেছেন? আসুন আমরা একটু মমতা ব্যানার্জি কথাটি শুনে আসি। তিনি যেটি বলছেন, তিনি একটি উদ্বেগ জানিয়েছেন। আনন্দবাজার পত্রিকায় রিপোর্টটি দেখেছি। তিনি বলেছেন, ভেবে পাচ্ছি না এতক্ষণ ধরে বেছে বেছে মারল, অনেক তো সেনা ছিল। পহেলগাঁও হামলা নিয়ে তিনি এমন মন্তব্য করেছেন। দর্শক, তিনি যেটি বলেছেন যে প্রতি ২০ কিলোমিটার অন্তর অন্তর সেনা চৌকি রয়েছে, অথচ পহেলগাঁও কেন অরক্ষিত ছিল, পহেলগাঁও কেন উন্মুক্ত ছিল, এবং গুলির শব্দ যখন মুহুর্মুহু শুনতে পাচ্ছিলেন স্থানীয়রা, সেনাবাহিনীকে কেন তারা সেখানে দেখতে পাননি, এই উদ্বেগটি তিনি জানিয়েছেন। আমরা আনন্দবাজারের আরেকটি সংবাদ দেখছি, বাংলাদেশ ইস্যুতে ভারতের আনন্দবাজার পত্রিকা সহ ভারতের বেশ কিছু গণমাধ্যম বেশ আপত্তিকর সংবাদ প্রচার করেছে। এখানে বাংলাদেশের কোনো যোগসূত্র, বাংলাদেশের কোনো অবস্থান, কোনো কিছুই নেই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, আপনারা জানেন তিনি সফরে রয়েছেন দেশের বাইরে, সেখান থেকে তিনি শোক জানিয়েছেন, সমবেদনা জানিয়েছেন এবং এই ২৬ জনের যে মৃত্যু হয়েছে এই হামলার ঘটনায় তিনি বলেছেন দ্রুত যেন জঙ্গিদের খুঁজে বের করে বিচারের আওতা আনা হয়। আনন্দবাজার পত্রিকা যেটি বলছে, দেরিতে হলেও পহেলগাঁও হামলা নিয়ে বিবৃতি দিল ঢাকা, কি বলল ইউনূসের সরকার? যেটি বলছেন যে আনন্দবাজার পত্রিকা যে কথাটি বলছে, দেরিতে হলেও জম্মু কাশ্মীরে পহেলগাঁও হামলা নিয়ে বিবৃতি দিল বাংলাদেশ। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক বুধবার দুপুরে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন। তার কিছু পরে পহেলগাঁওয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন খোদ ইউনূস, জানিয়েছেন ভারতের এই ঘটনায় তীব্র নিন্দা ও সমবেদনা জানানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে, ২৬ জনের মৃত্যুর ঘটনায় আমেরিকা থেকে, অর্থাৎ ভারত খুব বড় করে, আনন্দবাজার পত্রিকা খুব বড় করে ছেপেছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নরেন্দ্র মোদীকে ফোন করেছেন, ফোন করে তিনি সমবেদনা জানিয়েছেন এবং বলেছেন জঙ্গিবাদের এই যে ঘটনা তা রুখে দাঁড়াতে তিনি পাশে থাকবেন। এবং আনন্দবাজার পত্রিকা বলছে যে ওই দিন সন্ধ্যায় খবরটি প্রকাশের পরপরই আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন, রাশিয়া, চীনের মতো দেশগুলো হামলার নিন্দা করে বিবৃতি দিয়েছিল। ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে অনেকেই মুখ খুলেছিল মঙ্গলবারই। শব্দটি ভালো করে লক্ষ্য করুন, ভারতের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে অনেকে মুখ খুলেছিল মঙ্গলবারই, কেবল বাংলাদেশের তরফে কোনো বিবৃতি আসেনি মঙ্গলবার। বাংলাদেশের পক্ষ থেকে বিবৃতি এসেছে বুধবার। এটি আনন্দবাজারের ভীষণ বড় একটি রিপোর্ট হয়ে দাঁড়িয়েছে। এই যে ভারতের যে কোনো ব্যাপারে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের মতামতকে ভারত কেন এই চোখে দেখছে
সেটি কিন্তু আরও একবার প্রমাণ পেল। আনন্দবাজার পত্রিকা বলছে যে মঙ্গলবার বাংলাদেশে বিবৃতি কেন পাওয়া যায়নি, কেন বুধবার পাওয়া গেল। এটি আনন্দবাজার পত্রিকার সাংবাদিকরা বলতে পারবেন, কিন্তু ভারতের অন্যান্য যেসব মিডিয়া রয়েছে তারা যেভাবে রিপোর্ট করেছে, তাদের ভাষা বাংলাদেশ ইস্যুতে, এই ইস্যুতে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরবর্তী বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের শোক বার্তা নিয়ে ভারতের গণমাধ্যম যে সুরে যেভাবে কথা বলেছে, এটি কিন্তু খুবই দুঃখজনক হিসেবে আমি মনে করি যে এটি ভারতীয় গণমাধ্যমের আসলে আরও ভেবে, আরও শব্দ ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন ছিল। যাই হোক, পহেলগাঁওয়ের এই ঘটনায় আরও একটি সংবাদ খুব সামনে এসছে, সেটি আপনাদের সামনে বলতে চাই। একমাত্র এই জঙ্গিদের প্রতিহত করতে, অর্থাৎ জঙ্গিদের সঙ্গে মোকাবেলা করতে সেখানে পর্যটকদের সাথে ছিলেন আদিল নামে এক যুবক, যিনি এই জঙ্গিদেরকে তাদের একজনে অস্ত্র কেড়ে নিতে চেয়েছেন, সহ্য করেননি জঙ্গিরা। এই আদিলকে সেটিও আপনাদের একটু বলে রাখি, আদিল সেখানে পর্যটকদেরকে নিয়ে ঘোড়ায় করে ঘুরে বেড়ানোর তার এটি পেশা, দীর্ঘ সময় ধরে সে এই কাজটি করে আসছে। আদিল সেখানে প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছিল একাই, কিন্তু এই প্রতিরোধের কিছুক্ষণের মধ্যেই জঙ্গিরা তাকে ঝাঁঝরা করে দেয় বুলেট দিয়ে। আদিল ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। মোটামুটি এই ছিল আনন্দবাজার পত্রিকার সবশেষ আপডেট। তবে একটি কথা বলাই যায় যে এই ঘটনার পরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের যে অবস্থা ছিল তার খুব বেশি উন্নতি কিংবা অবনতির কোনো কারণই নেই। কিন্তু বাংলাদেশের এই যে শোক জানানো কিংবা সমবেদনা জানানো সরকারের পক্ষ থেকে, তাকে যেভাবে ভারত সংবাদ হিসেবে প্রচার করেছে, সেটি একজন বাংলাদেশি হিসেবে আপনি যখন দেখবেন আপনাকে নিশ্চয়ই মর্মাহত করবে বলে আমি মনে করি। যাই হোক, আমরা যেটি আনন্দবাজার পত্রিকার লিড যে হেডলাইনে আরো কিছু বিষয় দেখতে পাচ্ছি। পহেলগাঁওয়ে হামলা চালিয়ে পাকিস্তানে পালিয়েছে জঙ্গিরা, আনন্দবাজার পত্রিকা বলছে, এবং বলছে ডিজিটাল তথ্য প্রমাণে ইঙ্গিত মিলেছে তেমনই দাবি রিপোর্টে। প্রাথমিক যে রিপোর্টটি আনন্দবাজার পত্রিকার কাছে এসছে সেখানে বলা হচ্ছে জঙ্গিরা হামলা চালিয়ে পাকিস্তানি পালিয়ে গেছে, অথচ পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি পরিষ্কার বলেছেন যে পাকিস্তান এই হামলার সাথে কোনোভাবেই জড়িত নয়। জম্মু কাশ্মীরে পহেলগাঁও হামলার পর পাকিস্তানে আশ্রয় নিয়েছে জঙ্গিরা, ডিজিটাল তথ্য প্রমাণে এমনটি উঠে এসেছে। মঙ্গলবার পহেলগাঁওয়ের উপত্যকায় বৈশরণ উপত্যকায় ২৬ পর্যটককে গুলি করে হত্যা করার পর লস্কর-ই তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স টিআরএফ এই হামলার দায় স্বীকার করেছে এবং জম্মুর কিশোয়ার এলাকা দিয়ে সীমান্ত পেরিয়ে দক্ষিণ কাশ্মীরে তারা চলে গেছে বলে তারা এটি বলছে এবং প্রাথমিক রিপোর্টে এমনটি এসছে। এখানে আরেকটু বলে রাখি, ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী ঘটনা তদন্তে নেমে গোয়েন্দারা ইতিমধ্যে হামলাকারী জঙ্গিদের সাথে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনের যোগাযোগের প্রমাণ পেয়েছে। ডিজিটাল তথ্য প্রমাণ বলছে হামলার পর পাকিস্তানের মুজফ্ফরবাদ এবং করাচির সেফ হাউসে আশ্রয় নিয়েছে জঙ্গিরা। দেখুন, একটি শব্দ ব্যবহার করেছে, করাচির সেফ হাউসে তারা আশ্রয় নিয়েছে। মঙ্গলবার দুপুর ২:৩০ নাগাদ তারা এই প্রতিবেদনটি দিয়েছেন এবং এখানে ফরেনসিক বিশ্লেষণ চলছে, ভারত চুলচেরা গবেষণা করছে এবং হামলার কিছুক্ষণের মধ্যে আমরা দেখেছিলাম যে সেখানে ভারতের কেন্দ্রীয় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সেখানে উপস্থিত হয়েছেন। স্থানীয়রা, অর্থাৎ পহেলগাঁওয়ের যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছেন, তারা গতকাল ব্যবসা বাণিজ্য বন্ধ রেখেছেন, তারা স্থানীয়রা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, তারা প্রতিবাদ জানিয়েছেন। পহেলগাঁওয়ের সন্ত্রাসের জবাবে ভারত কি সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করবে? এটি আরেকটি নতুন বিষয় এখানে চলে এসছে আনন্দবাজার পত্রিকায়, এবং কতটা ক্ষতি হবে পাকিস্তানের। এই যে হামলার পরে ৪২টি লঞ্চ প্যাডে অনুপ্রবেশের অপেক্ষায় ১১৫ জঙ্গি বলে আরেকটি রিপোর্ট এসছে পহেলগাঁও সন্ত্রাসের আবহে নতুন আশঙ্কা গোয়েন্দা রিপোর্টে। যাই হোক, সবশেষ যেটি তথ্যটি দিয়ে রাখি যে এই হামলার ঘটনায় দুজন বাঙালি ছিলেন, অর্থাৎ আনন্দবাজার পত্রিকা বলছে কাশ্মীরে মৃত ২ বাঙালির দেহ এলো কলকাতায়। সন্তানকে নিয়ে বিতানের স্ত্রী বললেন চোখের সামনে ওর বাবাকে মেরেছে।
পুরো ভারত জুড়েই কেবল নয়, পুরো বিশ্ব জুড়েই এই পহেলগাঁওয়ের ঘটনার পরে এক ধরনের শোক নেমে এসছে সবার মধ্যেই, এবং গোটা বিশ্বের মানুষ এই ন্যাক্কারজনক জঙ্গি হামলার সাথে জড়িত, যারাই জড়িত থাকুক তাদের দ্রুত গ্রেফতারের ব্যাপারে জোর দাবি জানিয়েছে। এবং লাইভটি শেষ করার আগে যেটি বলতে চাই যে এই হামলার ঘটনার পরে ভারতের যে ধরনের অবস্থান নেওয়া দরকার, তারা রাষ্ট্র সে ধরনের অবস্থানই নেবেন। কিন্তু এর সাথে কোনো ধরনের রাজনীতি কিংবা বাংলাদেশকে হেয় করে ভারতের বিভিন্ন গণমাধ্যম যে ধরনের সংবাদ প্রচার করছে, সেটি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে আমার মনে হয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় পাল্টা বিবৃতি দেবেন। সেটি দেয়া জরুরি বলেও আমি মনে করি। সবাই ভীষণ ভালো থাকবেন।